নমস্কার, আমি নিবেদিতা। শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আপনার একটি লাইক আমার কাছে অশেষ মূল্যবান। আপনার একটি সাবস্ক্রিপশন আমাকে পরের গল্প লিখতে উৎসাহিত করে। আপনাদের অমূল্য মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। আমার আজকের নিবেদন একটি ছোট গল্প, অসময়। আসুন গল্পটি শোনা যাক। অলকা এখন একটা বৃদ্ধাবাসে থাকে। তার বয়স এই 66-67 হবে। সে একজন স্কুল শিক্ষিকা ছিল। দীর্ঘদিন প্রধানা শিক্ষিকা হয়ে একটি বালিকা বিদ্যালয়ে কাটিয়েছে। বিয়ে করেনি অনুরা। তার জীবনে যে প্রেম আসেনি তাও নয়, প্রেম এসেছিল তার জীবনে নীরবে, কিন্তু সে গ্রহণ করতে পারেনি। গ্রহণ করার অবস্থা ছিল না। যখন তার 20 বছর বয়স, সবে গ্র্যাজুয়েশন শেষ করেছে, এমন সময় মা অকালে চলে গেলেন। মার বয়স হয়েছিল মাত্র 40। মায়েদের সময় অল্প বয়সে বিয়ে হতো। তার নিচে আরও 3টি ছোট ভাই বোন, 2টি ভাই আর সবার ছোট একটি বোন। মার কোনো অসুখ হয়নি। অত অল্প বয়সে মার হার্ট অ্যাটাক হলো। পরের 2 ভাই তখনও স্কুলের গণ্ডি পেরোয়নি। আর ছোট্ট নিমি তো সবে ক্লাস 4-এ পড়ে। সব দায়িত্ব এসে পড়ল তার উপরে। তার নিচের ভাইটার বয়স 16 বছর, ক্লাস 10-এ পড়ে। একটা 15-16 বছরের ছেলের ভালো মন্দ কোনো জ্ঞান থাকে না। সাধারণত খারাপের দিকেই নজর বেশি থাকে। উঠতি বয়সের ছেলে, কত বদ চিন্তা মাথায়। খারাপ সঙ্গ দেখে খারাপ হওয়া খুব সহজ ব্যাপার, যাকে বলে বকে যাওয়া। তার পরের ভাইটা সবে 14, পরে ক্লাস 9-এ। এরা দুজনেই উঠতি বয়সের ছেলে, অজয় সুজয়। ওদেরকে দেখভাল করা একটা বড় ব্যাপার। নিমি তো একেবারেই বাচ্চা, তাকে নিয়ে অত চিন্তা ছিল না। মা বেঁচে থাকতেও সে দিদির ন্যাওটা ছিল। দিদি তার কাছে মা ছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার, যে বাবার উচিত ছিল মায়ের অকাল মৃত্যুতে তাদের পাশে দাঁড়ানো, অন্তত ভাই দুটোকে দেখা, তা না করে তিনি সনকা সনকা করতে লাগলেন, অনেকটা হা সীতা হা সীতার মতো। মায়ের মৃত্যুতে বাবারই তো উচিত ছিল সবাইকে আগলানো, বাচ্চাগুলোর মাথায় স্নেহের হাত রাখা। তা না করে তিনি শয্যা নিলেন। কোথায় অলকার ভবিষ্যৎ ভাববেন তা না করে তিনি নিজেই বুকের ব্যামো বাঁধিয়ে বসলেন। করতেন একটি বেসরকারি অফিসে কেরানির চাকরি। আর তখনকার দিনে তো মাইনেপত্র বেশি ছিল না। যা আয় করতেন তা তার বড় সংসার চালাতেই শেষ হয়ে যেত। নেহাত পৈতৃক বাড়িটা ছিল তাই রক্ষে। এমতো অবস্থায় তার তো উচিত ছিল সুদক্ষ হাতে সংসারের হালটা ধরা। তা না, তিনি অলকার ঘাড়ে সব দায় চাপিয়ে দিলেন। অলকা কোনো মতে বাবার সামান্য পুঁজি থেকে সংসার চালাতো। অতি কষ্টে সে 2 বছর পরে মাস্টার্স শেষ করে। সঙ্গে সঙ্গে 2 ভাইকেও পড়িয়েছে। অজয় স্কুল শেষ করেছে ভালোভাবে, ভালো কলেজে ভর্তি হয়েছে। ছোট ভাই সুজয়ও স্কুলের শেষ পর্যায়ে। নিমিকে অত দেখতে হয় না,
সে শান্ত, তার স্কুলের পড়াশোনা সে করে নেয়। বাবা ভুগে ভুগে অবশেষে মা মারা যাওয়ার 3 বছরের মধ্যেই তাদেরকে নিষ্কৃতি দিলেন। অলকা তেমন করে চিকিৎসাও করাতে পারেনি, কারণ আর্থিক অসুবিধা ছিল। ডাল ভাত জোটানো আর পড়াশোনা দেখতে দেখতেই তার জীবনটা কাটল। এই সময় ভাগ্যক্রমে তার রেজাল্টের জোরেই একটা ভালো স্কুলে সে সুযোগ পেয়ে যায় পড়ানোর। সেই থেকেই তার কর্মজীবন শুরু হয়। ঘরে বাইরে লড়াই। বাবার ওপর তার ক্ষোভ ছিল, যথেষ্ট সঙ্গত কারণও ছিল। কোথায় বাবা ছেলেমেয়ের পাশে দাঁড়াবে, তাদের মাথায় হাত রাখবে তা না, শুধু নিজের কথা ভেবেই অকালে চলে গেলেন, ছেলে মেয়েগুলোকে ভাসিয়ে দিয়ে। অলকার জীবনের আশা প্রেমকে আর গ্রহণ করা হয়নি। তার তো মানবিক বোধ আছে, ছোট ছোট ভাই বোনগুলোকে কোথায় ভাসিয়ে দেবে? সংসারের চাকা তার কাঁধে ভর করেই চলতে লাগলো। ধীরে ধীরে বড় ভাই অজয় কলেজ পাশ করলো। পড়াশোনায় সে ভালো ছিল। কলেজের পর আরও পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করে। অনেক চাকরির পরীক্ষা দিয়ে ভালো চাকরিও পেয়ে যায়। দিদি দায়িত্ব নিয়ে সংসার সামলেছে, ভাইদের মানুষ করেছে। কাজেই অলকা তাদের কাছে দিদি কম, মা বেশি ছিল। দেখতে দেখতে সুজয়ও কলেজ শেষ করে। সেও ভালো ছিল। দিদির কড়া শাসনে তারা কেউ বেচাল হয়নি। সুজয় এখানে পড়া শেষ করে বম্বে, বর্তমানে মুম্বাইতে যায় আরও কিছু পড়াশোনা করতে। তখন অজয়ও চাকরি করত। মোটামুটি সচ্ছল ছিল তারা, তাই সুজয়কে পড়াতে কোনো অসুবিধা হয়নি। সুজয় পড়া শেষ করে মুম্বাইতে চাকরি পায়। ও ছুটি পেলেই বাড়ি আসতো। দিদিকে ওরা খুব ভালোবাসতো, সম্মান করত। ওরা বুঝতো দিদি ওদের জন্য নিজস্ব জীবন বিসর্জন দিয়েছে, শুধু বাবা মার দায়িত্ব পালন করে চলেছে। আর্থিক দায়ভার তখন তারা অনেকটাই সামলেছে। অলকার চাপ কমেছে। অলকার বয়স অনেকটাই বেড়ে গেছে। অলকা এবার অজয়কে বলল, অজয়, এবার তুই বিয়ে কর, বাড়িটা একটু সুন্দর করে নি, নতুন বউ আসবে। তোর কোনো মেয়ে পছন্দ আছে নাকি খুঁজতে হবে? অজয় লজ্জা লজ্জা মুখ করে বলে, না না, আমি পরে তোমাকে বলবো। অলকা বুঝল কোনো মেয়েকে অজয়ের পছন্দ আছে। অলকা বাড়ি মেরামতিতে মন দিল। নিমিও স্কুলের শেষ দিকে এসে পৌঁছে গেছে। সে খুব শান্ত, ভদ্র। অলকার ভাগ্য একদিক দিয়ে ভালো বলতে হবে যে ভাই বোনগুলো সবাই ভালো হয়েছে, দিদিকে মান্যতা দিয়েছে। এক শুভ দিনে শুভ লগ্নে অজয়ের বিয়ে হয়ে গেল। বউটিও বড় ভালো, লক্ষ্মীমন্ত। সে এসে সংসারের দায়ভার অনেকটা তুলে নিল, অলকাকে সম্মানও করত। এবার অলকা সুজয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগলো। সুজয়ের কোনো কিছু ঠিক করা নেই। অগত্যা অলকা এক কলিগের সূত্রে চেনা এক মেয়ে ঠিক করে। সুজয়ের বিয়ে হয়ে গেল। অলকার নিজের জীবনের পূর্ণতা আসেনি বলে সে তার ভাই বোনদের জীবনে পূর্ণতা আনবে না, তা কি হয়? অলকা তো অত স্বার্থপর নয়। সুজয় তার বউকে নিয়ে মুম্বাই চলে গেল। অলকার স্কুল যথা নিয়মে চলতে লাগলো। অলকার বয়সও হচ্ছে। ও এখন প্রধানা শিক্ষিকার পদে আসীন। অনেক দায়িত্ব অলকার। এখন সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে নিমি। নিমি আবার পড়াশোনায় ভীষণ ভালো। দিদি তার প্রাণ। সে নিজের মনে পড়াশোনা নিয়ে থাকে। যখন যা বলে দিদি তার ব্যবস্থা করে দেয়। নিমি স্কুল পাশ করে গেল। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, নিমি জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়েছিল। সবাইকে অবাক করে তার নাম মেডিকেলে বেরোলো। নিমি ডাক্তারিতে চান্স পেয়েছে। অলকা মিমিকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল।
সেই ছোট্ট নিমি, যাকে সে মায়ের মতো যত্ন করে বড় করেছে, সে যে এত মেধাবী হয়ে যাবে কেউ বুঝতেও পারেনি। নিমি সবাইকে চমকে দিয়ে ডাক্তারি পড়া শুরু করলো। অজয় সুজয় দুজনেরই দুটি করে সন্তান হয়েছে। তারাও বড় পিসি বলতে অজ্ঞান। অলকার এখন স্কুলের কাজটাই বড়। কপালের দুপাশের চুলগুলোতে ধূসর ছায়া পড়েছে, মুখে অনেকগুলো আবছা ভাঁজ পড়েছে। সে স্কুল নিয়ে ব্যস্ত থাকে। ভাই বোনদের পড়ানোর দায়িত্ব শেষ হয়েছে। নিমিটা ডাক্তার হোক, তারপরও সেটেলমেন্টের একটা ব্যাপার আছে। আরও অনেক দিন চাকরি আছে। এটাই এখন তার জীবন। না হলে সে তো রিক্ত। নিমিও পাশ করলো, ডাক্তার হলো, হায়ার স্টাডিজ করলো। সে চলে গেল দিল্লিতে হায়ার স্টাডিজের জন্য। নিমি ভালোভাবে পাশ করলো। ওখানেই তার একটি ছেলের সাথে বন্ধুত্ব হয়। দিদির সম্মতি নিয়ে তাদের বিয়েও হয়। নিমির বিয়ের পর অলকা আরও নিঃস্ব বোধ করতে লাগলো। তার জীবনের সব কর্তব্য সমাধা হয়ে গেছে। সে তার মন নিয়োজিত করলো স্কুলের কাজে। একসময় তার স্কুলও তো শেষ হবে। দেখতে দেখতে অলকার অবসর জীবন এসে গেল। অলকা আগে থেকেই ঠিক করে রেখেছিল অবসরের পর সে কোনো বৃদ্ধাশ্রমে যাবে। কলকাতায় নয়, কলকাতা থেকে দূরে, একটু নিরিবিলি জায়গায়। অনেক তো সংসার হয়েছে, একটু নিজের মতো থাকবে। আর টাকা কড়িও তার মন্দ নেই। অবসরের পর যখন বাড়িতে কথাটা তুলল, প্রবল ঝড় উঠল। অজয়ের বউ, অজয়, তার ছেলেরা কেউ তাকে আসতে দেবে না। তারা ভাবছে তাদের কোনো দোষ। অনেক বুঝিয়ে সে এসেছে এই বৃদ্ধাশ্রমে। লাল মাটির জায়গা, প্রচুর অমলতাসের গাছ আছে, কৃষ্ণচূড়া রাধাচূড়াও আছে। বৃদ্ধাবাসটি বড় সুন্দর, সুন্দর সাজানো গোছানো। এক পাশে মহিলাদের, এক পাশে ভদ্রলোকেদের থাকার জায়গা। তবে খাওয়ার জায়গা একটা, উপাসনাগৃহও আছে। অলকা থাকতে শুরু করলো। তার অভ্যাস ভোরবেলা ঘুম থেকে ওঠা। সে সকালে উঠে প্রস্তুত হয়ে হাঁটতে বেরোয়। তার বয়স হলেও শরীর সুস্থ সতেজ। সে সকালে অনেকক্ষণ হেঁটে আসে, এসে একটা বেঞ্চে বসে থাকে। সারাদিন তার অখণ্ড অবসর। এত অবসর সে কোনো দিন পায়নি। এইখানে রোজ বসে থাকতে থাকতে দেখে এক ভদ্রলোক, তার থেকে একটু হয়তো বড় হবে, হাঁটতে থাকেন ভোরবেলা। ভদ্রলোককে ডাইনিংয়ে দেখেছে, এখানকারই আবাসিক, নাম সুবিমল। ভদ্রলোকও হেঁটে এসে অলকার বেঞ্চিতেই বসেন। আলাপচারিতা শুরু হলো। নামের আদান প্রদান হলো প্রথম দিকে। প্রতিদিন সকালে তাদের দেখা হয়। তারা অনেকক্ষণ গল্প করে। একদিন অলকা জিজ্ঞেস করে, আপনি এখানে কেন এসেছেন? আপনার কেউ নেই? সুবিমল বলেন, না। তিনি অকৃতদার, তাই অবসরের পর এখানে এসেছেন বন্ধুত্বের খোঁজে। পরদিন তিনি অলকাকে জিজ্ঞেস করেন, আপনি কেন এখানে? অলকা তার জীবন বৃত্তান্ত বলে। সব শুনে সুবিমল হাসেন। ধীরে ধীরে তাদের বন্ধুত্ব হয়। তাদের অনেকটা সময় একসঙ্গে গল্প করে কাটে। নিজেদের পছন্দ অপছন্দের কথা বলে। গান, কবিতা, গল্প, কত কিছু নিয়ে আলাপ আলোচনা হয়। তাদের বন্ধুত্ব গাঢ় হতে হতে একসময় তারা আপনি থেকে তুমিতে পৌঁছয়। কিছুদিন পর অলকা বলে ওঠে, তোমার সঙ্গে দেখা হলো সুবিমল, কিন্তু বড্ড অসময়ে। সুবিমল অমলিন হাসি হাসেন, বলেন, অসময়ে তো বন্ধুত্বের দরকার হয় অলকা। জীবনের শেষ প্রান্তে তো বন্ধুর বড়ই অভাব। আমরা তো এই অসময়ে হাতে হাত রাখার
বন্ধু পেয়েছি। এই বা কম কি? আরও হয়তো 10-20 বছর আমরা এই পৃথিবীতে থাকব। আমাদের এই অসময়ের বন্ধুত্ব আমাদের বাঁচার রসদ যোগাবে, আমাদের জীবনকে সবুজ করবে, সজীব করবে। অসময়ের বন্ধুত্ব বড় বন্ধুত্ব।